এদিকে এবার আওয়ামী লীগের উপর দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। হঠাৎ এমনই চাঞ্চল্যকর ঘোষণা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকল অপরাধ ক্ষমা করে দিয়ে আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন সরকারি পক্ষ থেকে। জেনারেল ওয়াকার কোন ষড়যন্ত্রের নাই? আজকের বাংলাদেশের রাস্তায় যদি চাঁদাবাজি হয়, এখানেও ষড়যন্ত্রের সাথে ওয়াকারুজ্জামান জড়িত। কিভাবে জড়িত আপনারা চিন্তা করে দেখেন। রাস্তায় যারা চাঁদাবাজি করে, বকরা খায়, তাদের দায়িত্ব দেওয়া হয়েছে ডিজিএফআই থ্রোতে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তোমরা তৈরি করো, তোমাদেরকে আমরা ধরবো না। বাংলাদেশ আর্মি মেসার্সি পাওয়ার নিয়ে তারা যদি বলে বাংলাদেশের কোথাও আমরা চাঁদাবাজি করতে দেব না, বাংলাদেশকে নিয়ে কোথাও আমরা ষড়যন্ত্র করতে দেব না, আপনারা কি মনে করেন কোথায় কোথায় শাহবাগে চিল্লাচিল্লি শুরু হয়? আপনার কি মনে হয় রাস্তাঘাটে চাঁদাবাজি শুরু হয়, রাস্তায় ধরে টোল আদায় করে? আপনার কি মনে হয় এখানে সেখানে হঠাৎ করে আগুন লাগে, এখানে সেখানে নুরুল হকের মতো লোকজনদেরকে জুতা পেটা করে? এগুলা কে করায়? জেনারেল ওয়াকারুজ্জামান। যেসব সেনাবাহিনী সদস্যরা কোনো অপরাধ করেনি, অফিসাররা, তারা কিন্তু অপরাধীদেরকে 5ই আগস্টের পরে পালিয়ে যেতে সহায়তা করেছিল। এখন আওয়ামী লীগ দায় চাপাচ্ছে সেনাবাহিনীর উপরে বা র্যাবের উপরে। আওয়ামী লীগ বলতেছে আমরা কিচ্ছু জানি না। প্রথম আলোর একটা হেডলাইন যে গুমে রাজি না হওয়া কর্মকর্তাদের তথ্য যেত শেখ হাসিনার কাছে। এটা গুম সংক্রান্ত তদন্ত যে প্রতিবেদন, সেখানে আমরা পেয়েছি যে যদি কোনো র্যাবের কর্মকর্তা বা পুলিশের কর্মকর্তা তারা গুম খুন করতে রাজি না হতো, তখন তাদের ফাইল আসলে সেনাবাহিনীর কাছে যেত। তো প্রফেসর ইউনূস সরকারের তদন্তে একের পর এক যেসব তথ্য বের হয়ে আসছে, শুনলে চমকে ওঠার মতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে, আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে, এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে। কিছু ঘটলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে, সেটা আওয়ামী লীগের দূষর। বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে, তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায়। আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্ত না টেনে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো। তার আগে আমাদের ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা তেমন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। ষড়যন্ত্রের নাই। আজকের বাংলাদেশের রাস্তায় যদি চাঁদাবাজি হয়, এখানেও ষড়যন্ত্রের সাথে ওয়াকারুজ্জামান জড়িত। কিভাবে জড়িত আপনারা চিন্তা করে দেখেন। রাস্তায় যারা চাঁদাবাজি করে, বকরা খায়, তাদের দায়িত্ব দেওয়া হয়েছে ডিজিএফআই থ্রোতে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তোমরা তৈরি করো, তোমাদেরকে আমরা ধরবো না। বাংলাদেশ আর্মি মেসার্সি পাওয়ার নিয়ে তারা যদি বলে বাংলাদেশের কোথাও আমরা চাঁদাবাজি করতে দেব না, বাংলাদেশকে নিয়ে কোথাও আমরা ষড়যন্ত্র করতে দেব না, আপনারা কি মনে করেন কোথায় কোথায় শাহবাগে চিল্লাচিল্লি শুরু হয়? আপনার কি মনে হয় রাস্তাঘাটে চাঁদাবাজি শুরু হয়, রাস্তায় ধরে টোল আদায় করে? আপনার কি মনে হয় এখানে সেখানে হঠাৎ করে আগুন লাগে, এখানে সেখানে নুরুল হকের মতো লোকজনদেরকে জুতা পেটা করে? এগুলা কে করায়? জেনারেল ওয়াকারুজ্জামান ষড়যন্ত্রের পার্ট। তাহলে আমি যদি নির্দ্বিধায় বলি ওয়াকারুজ্জামান ব্যস্ত ষড়যন্ত্র নিয়ে, তাহলে বিএনপি ব্যস্ত কি নিয়ে? বিএনপি ব্যস্ত দখল নিয়ে। এখন বলবেন বিএনপির দখলকে আমি কিভাবে ব্যাখ্যা করব? বিএনপির ইমিডিয়েট বেনিফিট হলো দখল, বাস স্টেশন দখল, টেন্ডারবাজি দখল, অফিস আদালতের চাঁদাবাজি, কাজ দেওয়া নেওয়া, বিভিন্ন নিয়া তদবির নিয়া, এগুলো নিয়ে তারা ব্যস্ত। মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্ব নিয়ে ব্যস্ত। বিভিন্ন সংগঠনের বাংলাদেশের এমন কোন জায়গা নাই খাওয়ার যে ডাক উঠে, খেয়ার ওই যে নৌকা নদী পার করে দেয়, ওই খেওয়া নৌকার মাঝি, ওইখানেও তো ডাক আসে, ওই ডাকের মধ্যেও বিএনপির দখল দরকার। সায়দাবাদ বলেন, আর চিটাগং এর বাস স্টপেজ বলেন, আর খুলনার খালিশপুরের কোন একটা টেন্ডারবাজি বলেন, প্রত্যেকটা জায়গায় রন্ধ্রে রন্ধ্রে বিএনপি দখলে ব্যস্ত। এখন এটা হচ্ছে তাদের ইমিডিয়েট টার্গেট। তাদের লং টার্ম টার্গেট কোনটা? তাড়াতাড়ি নির্বাচন দাও এবং ক্ষমতা। এবং তারাও তাদের কাছ থেকে সাহায্য পাচ্ছে। জেনারেল ওয়াকারুজ্জামানের পার্ট হয়ে গেছে। বিএনপি বিকাম দ্য পার্ট অফ দ্য কনস্পাইরেসি অফ জেনারেল ওয়াকার এবং র। তারা বলছে বিএনপি এখন পার্ট অফ র, বিএনপি বিকাম পার্ট অফ ইন্ডিয়ান ইন্টারেস্ট, বিএনপি বিকাম পার্ট অফ আওয়ামী লীগ, বিএনপি বিকাম পার্ট অফ জেনারেল ওয়াকারুজ্জামানস জিগস এন্ড পাজল, দাবা খেলা। জেনারেল ওয়াকারুজ্জামান তাদেরকে এমন ভাবে গুটিতে বসিয়েছে, বিএনপি তাদের ক্রীড়ানক হয়। আপনাদেরকে ঠান্ডা মাথায় একটা কথা বলি, হাসিনা তখন দেখেছে তার দল ভারী করতে পারছে না, হাসিনা তখন কি করেছে? তাহাজ্জুদ নামাজের একটা ছবি তুইলা হাতে তসবিহ নিয়া মাথায় একটু হিজাব পইরা
তার বিটিভিতে এবং বিভিন্ন টিভিতে বিভিন্ন সাংবাদিকদের মাধ্যমে ছবিটা ছড়াই দিছে। কে? হাসিনা তাহাজ্জুদ পড়ে, হাসিনা পিরাউলিয়া বংশধর, হাসিনা আউয়াল দরবেশের বংশধর, হাসিনা আওয়ামী লীগের নেত্রী না, হাসিনা হচ্ছে মানবতার মা। আপনাদের খেয়াল আছে না যে হাসিনা নামাজ টামাজ তো দূরে রাখ, গভীর রাতে ঘুম ভাঙ্গার পরে, ঘুমের বিছানায় যাওয়ার পরে মনে হয়েছে অমুক জায়গায় একটা ডাকাতি কইরা জঙ্গি তৎপরতা বানানো যায়, সাথে সাথে সে মনিরুল রে কল করেছে, বিপ্লব সাহারে কল করেছে, হাবিব রে কল করেছে, হামিদ রে কল করেছে, যাও ওখানে গিয়ে ষড়যন্ত্র কইরা মোল্লাদের খুন কইরা ওখানে জঙ্গি তৎপরতা বানাইয়া দাও। হাসিনা এটা বানাইছে। যখন তারা কল করে বলছে আফা কাজ হয়ে গেছে, হাসিনা কইছে তসবিহ লইয়া আলহামদুলিল্লাহ আমার একটা ছবি তো, আমি ভাতটা খাই, আমি নফল পড়ি। ওই ছবিটা আবার পেপারে প্রকাশ করতো। ইদানিং আপনারা খেয়াল করছেন কিনা জানি না, বিএনপির যে শাওয়া আছে, শাওয়া তার নামাজের কাপড়ে বৈশা একটা ছবি তুইলা ওই আবার সোশ্যাল মিডিয়া দিছে যে উনি আলাপ আলোচনার মাধ্যমে উনি নামাজ পড়তে দাঁড়ায় গেছে। আপনারা খেয়াল করে দেখছেন, আপনারা খেয়াল করে দেখছেন ইদানিং সামাজিক মিডিয়ায় শাওয়ার নামাজ পড়ার ছবি দেওয়া শুরু হয়ে গেছে। এই শাওয়া 9 বছর মেঘালয়ের শিলংয়ে ছিল, এসালম গ্রুপের মোটেলে থাইকা জীবন কাটাইছে, ওইখানে নামাজ পড়ার একটা ছবি কিন্তু আপনারা কেউ দেখেন নাই। শাওয়ার কোনো ছবি দেখছেন যে সে নামাজ পড়তেছে? আপনারা দেখি শিলংয়ের ওই চেয়ারে বসে লোকজনদের সাথে কথা কইতেছে, পায়ের উপরে পা উঠাইয়া কথাবার্তা কইতেছে, চিল্লাচিল্লি করতেছে। এতদিন শাওয়ার কোন ছবি নামাজ পড়া, তাসবিহ পড়া, আল্লাহ আল্লাহ করা কোন জায়গায় কিছু দেখেছেন? দেখেন না। কিন্তু ইদানিং হঠাৎ করে হাসিনার ছবি পাশাপাশি শাওয়ার ছবি দেখবেন। শাওয়া এখন ছবি দেওয়া শুরু করছে যে শাওয়া এখন নামাজ পড়ায় ব্যস্ত, শাওয়া এখন ধর্মের রাজনীতি করবে, শাওয়া এখন বিএনপির মুখপাত্র, শাওয়া বিএনপি মানি শাওয়া। অর্থাৎ শাওয়ার বাইরে বিএনপির আর কোনো নেতা নাই। বিএনপি হচ্ছে শাওয়া নির্ভর। এখন এই শাওয়া নির্ভর যদি বিএনপি হয় তাহলে শাওয়ার তো নামাজ পড়তে হবে। শাওয়ার তো নামাজের মধ্যে ছবি তুইলা সোশ্যাল মিডিয়ায় দেওয়া লাগবে যে শাওয়া খুব ইবাদতি। শাওয়া হচ্ছে ফরিদউদ্দিন, শাওয়া হচ্ছে ফরিদউদ্দিন আল মাসুদ। কিন্তু কেউ কি বলছে এই শাওয়া বর্তমানে গোপনে গোপনে তদবির করছে ভারতীয় হাই কমিশনের তত্ত্বাবধানে প্রদীপকে যদি প্রদীপের চান্ডা করে বাঁচানো যায়? আপনারা কি জানেন এটা? আপনারা কি জানেন সালাউদ্দিন আহমেদ এই মুহূর্তে প্রদীপের জান বাঁচানোর জন্য অসি প্রদীপ, যে প্রদীপ এতগুলো মামলা করেছে, এতগুলো খুন করেছে, এতগুলো দুর্নীতি করেছে, এতগুলো জীবন ধ্বংস করেছে, বাংলাদেশের অস্তিত্বকে ধ্বংস করার পায়তারা করেছে ভারতীয় হাই কমিশনের নির্দেশে। এখন এই শাওয়া একদিকে ডক্টর ইউনূসের সাথে নির্বাচন দিয়ে দেন দরবার করে, অন্যদিকে প্রদীপের জীবন বাঁচানোর জন্য তলে তলে সে কাজ করে। আপনারা কি তা জানেন? প্রদীপের জান বাঁচানোর জন্য এস আলমের কাছ থেকে পয়সা নিয়েছে, প্রণয় ভার্মার কাছ থেকে আলাপ আলোচনা করেছে। একটা কথা আপনারা মনে রেখেন, শাওয়া প্রমিস করেছে বিএনপি সরকার গঠন করলে প্রদীপের মৃত্যুদণ্ড এগুলো কিছু হবে না। আপনারা কি জানেন শাওয়া এখন কোথায় ব্যস্ত? শাওয়ার আলোচনা। তাই এখন আমরা কি বলবো? বিএনপি হচ্ছে দখলে ব্যস্ত। বাংলাদেশের প্রতিটা কোনায় কোনায় যেখানে যত প্রকার কন্ট্রাক্ট আছে, টেন্ডারবাজি আছে, দখল আছে, এই দখলে ব্যস্ত। এবং লং টার্ম গোল তাড়াতাড়ি যাতে নির্বাচনটা দিয়ে ক্ষমতায় যদি যাওয়া যায়, হাসিনার বিচারও হবে না, আওয়ামী লীগেরও বিচার হবে না, জুলাই আগস্ট গণহত্যার বিচার হবে না, বিডিআর বিচার হবে না। এটাই ব্যস্ত বিএনপি। এই মুহূর্তে বিএনপির অন্য কোন নেতা আপনাদের চোখে পড়বে না। গোরখদ আব্বাস সে চিন্তা করে এখন আমি বক্তব্য দিয়া এমনি শাহজাহানপুরের অর্ধেক মালিকের মালিক বইলা তার মালিকানা দাবি কইরা আমি তো নিজের গুয়ের মধ্যে ডুবাইয়া দিছি। নিজের নাম মির্জা না, নিজের মির্জা লাগাইছে। ওর নাম আছিল যখন কিশোরগঞ্জ থেকে ওর বাবা মা ওরে ঢাকায় আনছে, তখন ওর নাম আছিল আব্বাস আলী। আব্বাস আলী থেকে তার নাম গেছে আব্বাস আহমেদ। এরপরে আব্বাস আলী কেমনে? আপনারা আমার কথা বিশ্বাস করেন না? এবার আমার কথা শুনেন। ফালুর পুরো নাম কি? মোসাদ্দেক আলী। আর ওর মোসাদ্দেক আলীর ফালুর ছোট ভাইয়ের নাম কি? নূর আলী। ওর নাম ছিল আব্বাস আলী। যেসব সেনাবাহিনী সদস্যরা কোনো অপরাধ করেনি, অফিসাররা, তারা কিন্তু অপরাধীদেরকে 5ই আগস্টের পরে পালিয়ে যেতে সহায়তা করেছিল। এখন আওয়ামী লীগ দায় চাপাচ্ছে সেনাবাহিনীর উপরে বা র্যাবের উপরে। আওয়ামী লীগ বলতেছে আমরা কিচ্ছু জানি না। প্রথম আলোর একটা হেডলাইন যে গুমে রাজি না হওয়া কর্মকর্তাদের তথ্য যেত শেখ হাসিনার কাছে। এটা গুম সংক্রান্ত তদন্ত যে প্রতিবেদন, সেখানে আমরা পেয়েছি যে যদি কোনো র্যাবের কর্মকর্তা বা পুলিশের কর্মকর্তা তারা গুম খুন করতে রাজি না হতো, তখন তাদের ফাইল আসলে সেনাবাহিনীর কাছে যেত। তো এখন যদি একটু প্রথম আলো থেকে পড়ি, সেখানে লিখেছে যে গুম খুনের ঘটনায় জড়াতে কোনো কর্মকর্তা যে অস্বীকৃতি জানাতেন এমন তথ্য পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এমনকি এই ধরনের কর্মকর্তাদের তথ্য বা এই যে কর্মকর্তারা গুম এবং খুন করতে অস্বীকৃতি জানিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তাদের লেখা যে চিঠি, সেই চিঠি সরাসরি শেখ হাসিনার কাছে পৌঁছে দেওয়া হতো বলে কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তীকালীন প্রতিবেদনে উঠে এসেছে। তো এমন একটা ঘটনার উদাহরণ তুলে ধরা হয় 4 জুন। সেদিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া প্রতিবেদনে প্রকাশ করা হয় যে একটা গুমের ঘটনায় জড়িত
কর্মকর্তাদের বিষয়ে শেখ হাসিনাকে অবহিত করার বিষয়টিও রয়েছে। শেখ হাসিনাকে চিঠিটা পাঠানো হয়েছে, যে চিঠি র্যাবের কর্মকর্তা তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে লিখেছিলেন যে স্যার আমি এই অন্যায় কাজ করতে পারবো না, এই চিঠিটা শেখ হাসিনাকে পাঠানো হয়েছে। তো এমন একটি ঘটনা তুলে ধরে প্রতিবেদনে বলা হয় যে অনেক দিন ধরে আয়না ঘরে আটকে রাখা এক বন্দীকে হত্যা করার নির্দেশ পেয়েছিলেন র্যাবের গোয়েন্দা শাখার কর্মরত এক কর্মকর্তা। কারণ কি, কেন তাকে হত্যা করা হবে? কারণ হিসাবে বলা হইল যে র্যাবের সেই কর্মকর্তার এক সহকর্মী আছে, মানে সেও র্যাবের কর্মকর্তা, তার একটি অসতর্কতার কারণে ওই বন্দির অবস্থান ফাঁস হয়ে গিয়েছিল। মানে তাকে যে আয়না ঘরে গুম করে রাখছে, এটা তারই এক কলিগের কারণে মোটামুটি সবাই জানা গেছে। এখন তাকে ছেড়ে দিলেও সমস্যা, এই কারণে ওই কর্মকর্তাকে বলা হলো যে তুমি একে দুনিয়া থেকে সরিয়ে দাও। কিন্তু ওই কর্মকর্তা বেআইনি এই হত্যাকাণ্ডে, এই ক্রসফায়ারে জড়াতে তিনি অস্বীকৃতি জানিয়েছিলেন। তিনি বলেছিলেন আমি এই হত্যা করতে পারবো না। তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলেছিলেন যে যদি ওনাকে মারতে হয় তাহলে অন্য কাউকে দায়িত্ব দিন, আমাকে এখান থেকে সরিয়ে দিন স্যার, স্যার আমি এই খুন করতে পারবো না। তবে শেষ পর্যন্ত কিন্তু ওই বন্দীকে হত্যা করা হয়নি। আর যেই কর্মকর্তা বলতেছে যে আমি মারতে পারবো না, সেই কর্মকর্তা 5ই আগস্টের পরেও চাকরিতে বহাল ছিলেন। তো এতে বোঝা যায় যে বেআইনি আদেশ অমান্য করলেই যে শেখ হাসিনা তাকে চাকরি থেকে বাদ দিয়ে দিতেন, ওইরকম না, তিনি চাকরিতে ছিলেন। তার মানে যেই বন্দীকে উনি খুন করতে চাননি সেও মারা যায়নি, সে এখনো জীবিত আছে। আবার যিনি হত্যা করতে চাননি তিনিও চাকরিতে আছেন। এটা হচ্ছে গিয়ে সংবাদ। এবং এই ঘটনাকে অনুসন্ধানের সবচেয়ে বিস্ময়কর প্রতিবেদনের ঘটনা উল্লেখ করে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয় যে এটা পুরাপুরি কাকতালীয়ভাবে মোচিত হয়। যেমন ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইব্যুনালের এক সহকর্মী 5ই আগস্টের পর হাসিনা পালিয়ে যাওয়ার পর গণভবনে পরিত্যক্ত কিছু নথিপত্র পর্যালোচনা করতে গিয়ে হাতে লেখা 2টি চিঠি আবিষ্কার করেন। এই চিঠি দুটি র্যাবের 2জন কর্মকর্তা যে এই ক্রসফায়ার করতে বা এই হত্যা করতে অস্বীকৃতি জানিয়েছিলেন, এটা র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক বরাবর লেখা হয়েছিল। এবং এই কমিশনের প্রতিবেদনে বলা হয় যে এগুলো কোনো আনুষ্ঠানিক চিঠি ছিল না, বরং এগুলো ছিল ব্যক্তিগত ঘোষণাপত্র। তারপরেও এগুলো শেখ হাসিনার কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। তিনি শেখ হাসিনার চিঠিগুলো 2015 থেকে 2024-এর 5ই আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত শেখ হাসিনার চিঠিগুলো নিজের ফাইলে সংরক্ষণ করে রেখেছিলেন। এই চিঠিগুলো একটাতে লেখা ছিল যে যখন র্যাব কর্তৃপক্ষ আমাকে অভিযানে যাওয়ার নির্দেশ দেয় তখন আমি বলেছিলাম যদি কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা গুলি চালানোর কোনো পরিকল্পনা থাকে যা দেশের আইন দ্বারা অনুমোদিত নয় তাহলে আমি এই ধরনের কাজে অংশ নেব না। এবং এই কমিশনের অন্তর্বর্তীকালীন প্রতিবেদনে বলা হয় যে 5ই আগস্টের পর তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়ার প্রকাশ্য বক্তব্য থেকে জানা যায় যে ওই কর্মকর্তারা দ্রুত একটি মিলিটারি পুলিশ চেকপোস্ট অংশ নিয়েছিলেন এবং সেখান থেকে তাদের সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়। মানে তারা বলতেছেন যে তারা এই গুম খুন করতে পারবে না বলে তারা একটি মিলিটারি পুলিশ চেকপোস্টে আশ্রয় নিয়েছিল। তারপর তাদেরকে র্যাব থেকে সেনাবাহিনীতে ফিরিয়ে আনা হয়। আপনারা জানেন যে যারা র্যাবে কাজ করে তারা কিন্তু সেনাবাহিনী থেকেই যায়, সেনাবাহিনী থেকে গিয়ে সেখানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত র্যাবে কাজ করে র্যাব থেকে ফিরে আসে। তো যখন এই র্যাবের কর্মকর্তারা বলতেছিল যে আমরা এইসব গুম খুন ক্রসফায়ার করতে পারবো না, এবং এটা বলার পরে তারা প্রাণ ভয়ে একটা মিলিটারি পুলিশের চেকপোস্টে আশ্রয় নেয়, তখন সেনাবাহিনী তাদেরকে সেখান থেকে সেনাবাহিনীতে ফিরিয়ে আনে। কিন্তু লক্ষণীয় বিষয় হলো যে তারা মনে করেছিল যে তৎকালীন হাসিনা সরকার তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিবে, কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি যে কোনো কারণেই হোক। এবং আরেকটি প্রতিবেদনে বলা হয় যে মানে জুনিয়র কর্মকর্তার দ্বারা এই যে লেখা চিঠি সেগুলো শেখ হাসিনার দৃষ্টিগোচর হওয়ার বিষয়টি ইঙ্গিত করে যে এইসব গুম খুনের সঙ্গে শেখ হাসিনা নিজেই জড়িত ছিলেন। কারণ একটা র্যাবের সামান্য কর্মকর্তা বা কর্মচারী সে গুম খুন করতে পারবে না, সে চিঠিতে লিখেছে তার বসকে, সেই চিঠি গণভবনে যাবে কি জন্য? তার মানে হচ্ছে যে এটা দ্বারা শেখ হাসিনাকে বুঝালো যে অমুকে অমুকে আপনার এই গুম খুন করতে চায় না। এবং শেখ হাসিনা এবং তার দপ্তর কেন 1 দশক ধরে এইসব নথি তার ফাইলে সংরক্ষণ করে রাখবে, এটাও তাৎপর্যপূর্ণ। তবে 5ই আগস্টের পর ওই চিঠি বা ওই যে চিরকুট লিখছে এটা আবিষ্কৃত হওয়া কেবল শেখ হাসিনা যে গুম খুনের সঙ্গে জড়িত তারই প্রমাণ দেয় না, বরং এটাও প্রমাণিত হয় যে আওয়ামী লীগের সময়ে এমন ভয়ের পরিবেশেও কিছু কিছু কর্মকর্তারা তারা গর্ব করে বলতে পেরেছিলেন যে আমরা আপনার অবৈধ আদেশ মানি না। তো এটাও একটা খুব ভালো দিক। এখন আওয়ামী লীগ দায় চাপাচ্ছে সেনাবাহিনীর উপরে বা র্যাবের উপরে। আওয়ামী লীগ বলতেছে আমরা কিচ্ছু জানি না।
তো অন্তর্বর্তীকালীন যে প্রতিবেদন, এই গুমের যে প্রতিবেদন, সেখানে বলা হয়েছে যে গুমের আদেশ দেওয়ার সময় ডিজিএফআইতে যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তারা কার্যত সেনাবাহিনী ও রাজনৈতিক নেতৃত্বের, বিশেষ করে শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকীর মধ্যবর্তী সংযোগকারীর ভূমিকায় ছিলেন। উদাহরণস্বরূপ বলা যায় যে ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন তদন্ত কমিশনকে বলেন যে জয়েন্ট ইন্টারোগেশন সেল বা জেআইসিতে বন্দী ছিলেন হুম্মাম কাদের চৌধুরী। সাউদের কাদের চৌধুরী ছেলে হুম্মাম কাদের চৌধুরী এখন মুক্ত আছেন। তিনি বন্দী ছিলেন জয়েন্ট ইন্টারোগেশন সেল বা জেআইসিতে। তখন এই হুম্মাম কাদের চৌধুরীর বিষয়টি তিনি শেখ হাসিনার সঙ্গে সরাসরি আলোচনা করেছিলেন। তো তখন শেখ হাসিনা একটা পর্যায়ে বলেছিলেন যে ঠিক আছে, আপনারা যখন ভালো মনে করেন তখন ছেড়ে দেন, তবে সে যাতে আর কোনো রাজনীতি না করে এবং যাতে সে বিদেশ চলে যায়, এই শর্তেই হুম্মাম কাদের চৌধুরীকে গুম করার, সে 2016 সালে গুম করার 6 মাস পরে তাকে ছেড়ে দেওয়া হয়। এবং ডিজিএফআইতে কর্মরত এক কনিষ্ঠ কর্মকর্তাও কমিশনকে জানিয়েছেন যে তিনি তার পরিচালককে এক বন্দির ভবিষ্যৎ নিয়ে এমন ভাবে কথা বলতে শুনেছিলেন যাতে স্পষ্ট ছিল যে শেখ হাসিনা নিজে ওই বন্দির, যে আয়নাগরে বন্দী আছেন, সেই সম্পর্কে অবগত ছিলেন এবং এই বিষয়ে শেখ হাসিনা তার নিজস্ব মত দিয়েছিলেন। মন্তব্যটি যেরকম সহজ ভঙ্গিতে করা হয়েছিল তা ইঙ্গিত করে যে যেসব ঘটনা আপাত দৃষ্টিতে খুবই অগুরুত্বপূর্ণ মনে করা হতো, সেই সব ঘটনাতেও শেখ হাসিনার সরাসরি সম্পৃক্ততা ছিল বলে প্রতীয়মান হয়। এবং আরো বলা হয়েছে যে এসব দুষ্ট কর্মকর্তারাই বেসামরিক আদেশদাতার সঙ্গে সামরিক বাহিনীর বাস্তবায়ন কাঠামোর গুরুত্বপূর্ণ সংযোগ স্থলে অবস্থান করতেন। এই বহু বছর ধরে আওয়ামী লীগ বাংলাদেশে এই গুমের ঘটনা সরাসরি অস্বীকার করে আসছে, বারবার বিকল্প ব্যাখ্যা দিচ্ছেন যে গুম হওয়া ব্যক্তি নিজেরে লুকিয়ে রাখছে বা সাগরে গিয়ে মারা গেছে, এরকম করে সবসময় আওয়ামী লীগ এগুলো অস্বীকার করতেন। তবে শেখ হাসিনার নির্দেশের দায় প্রমাণ করতে পারে এমন সাক্ষ্যদাতারা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের অবস্থান নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। এখন আওয়ামী লীগ বলতেছে যে গুম হয়েছে ঠিক আছে, বাট এর জন্য আমরা দায়ী না, এই জন্য সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ দায়ী। এই হচ্ছে কি আওয়ামী লীগের অবস্থা। তো আওয়ামী লীগের বর্তমান অবস্থান তুলে ধরে প্রতিবেদনে বলা হয় যে গত 16 এপ্রিল আওয়ামী লীগের মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত আবারও প্রকাশ্যে দল এবং এর নেতৃত্বের কোন ভূমিকার কথা অস্বীকার করেন গুম হওয়ার ক্ষেত্রে। তিনি বলেন যে আওয়ামী লীগের শাসনামলে বলপূর্বক গুম খুন যদি ঘটে থাকে তাহলে এগুলো ওই সেনাবাহিনী, তারপরে র্যাব এবং পুলিশ তাদের নিজস্ব উদ্যোগে ঘটিয়েছে। এই কাজে শেখ হাসিনা বা আওয়ামী লীগের মন্ত্রিসভার কোন সদস্যরা নির্দেশ দেয়নি। মানে ওই জিয়াউল হাসানের একদম ফাঁসিয়ে দিছে, এখন নিজেরা ভালো হয়ে গেছে। গুমের ঘটনাগুলির বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে যে বয়ান তুলে ধরা হচ্ছে তাতে সামরিক বাহিনীকেই একমাত্র দোষী হিসাবে চিহ্নিত করেছে, যা একদিকে অসত্য, অন্যদিকে বেসামরিক নেতৃত্বের দায় সম্পূর্ণভাবে লুকিয়ে ফেলার চেষ্টা। প্রফেসর ইউনূস সরকারের তদন্তে একের পর এক যেসব তথ্য বের হয়ে আসছে শুনলে চমকে ওঠার মতো। দর্শকের আগে একটা বিশ্লেষণে আপনাদেরকে শুনিয়েছি, বিশ্লেষণ সহ, যে আমরা কি অবস্থায় ছিলাম। যেমন ভারতের ভিতরে যে মুসলিম নির্যাতন, গুজরাট, কাশ্মীর, বিভিন্ন জায়গায়, আপনি বাংলাদেশে বসে আমরা ভিডিও বানাই, বক্তব্য দিই, এরকম যারা বানায়, ভারতের নজরে এগুলো পড়লে ভারত বাংলাদেশ থেকে গুম করে ফেলতো। কিভাবে? বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে বলতো যে অমুকে আমাদের এই বিষয়ে কথা বলেছে, ওকে ধরে আনো, ধরে এনে বর্ডার থেকে ওদের হাতে ছেড়ে দিত, ওরা গুম করে নির্যাতন করতে নিয়ে কাউকে মেরে ফেলতো, কাউকে আবার ফেরত দিত। আমরা এই অনিরাপদ বাংলাদেশে ছিলাম। আমরা স্বাধীন বাংলাদেশ ছিলাম না। হাসিনার আমলে আমরা স্বাধীন ছিলাম না, আমরা স্বাধীন হয়েছি 5 আগস্টের পর। দর্শক, এবার এই সেই গুম কমিশনের তথ্যে আরো বের হয়েছে গুমে রাজি না হওয়া কর্মকর্তাদের তথ্য যেত শেখ হাসিনার কাছে। সাপোজ সেনাবাহিনীর কোনো অফিসার, সেনাবাহিনীর মধ্যে কিন্তু ভালো অফিসারই বেশি, আমি জানি, সেনাবাহিনীর সাথে চলি, সেনাবাহিনীর মধ্যে ভালো অফিসার বেশি। এরা সৎ, নামাজি, এদের মধ্যে সততা থাকে, ইন্টিগ্রিটি থাকে, অনেস্টি থাকে, এদেরকে ট্রেনিং দেওয়া হয়। কিন্তু খারাপ অফিসারও আছে, এরা দুর্নীতি করে, টাকা লুটপাট করে, দালালি করে, মানবাধিকার লঙ্ঘন করে, সব করে, কিন্তু আসলে ভালো বেশি। তো এজন্যে শুধু ওই খারাপ বেছে বেছে বড় অফিসার বানানো হতো, সেনাপ্রধান বানানো হতো। আজিজের মতো মাফিয়াকে সেনাপ্রধান বানানো হয়েছে। চিন্তা করেন যে বাংলাদেশের সেনাপ্রধান কারা হতো। এখন ভালো লোক যদি কেউ এই গুম করতে রাজি না হতো, কোনো অফিসার, যে না না এই ধরনের অন্যায় আমি করতে পারবো, আমার চাকরি যায় যাক,
তার মিনিমাম নৈতিকতা বোধ তো আছে। আমি চাকরি বাঁচাতে একজন মানুষকে হত্যা করব বা গুম করে ফেলবো, এটা তো হতে পারে না। এরকম কেউ রাজি না হলে তার তথ্য হাসিনার কাছে পাঠাতো, তারপরে হাসিনা তাকে হয় চাকরিচ্যুত করতো। আমার অনেক পরিচিত আছে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, পেনশনের টাকা দেওয়া হয়নি, তারা যে একটা ফ্ল্যাট প্লট পাওয়ার কথা তাও দেওয়া হয়নি, এখন হয়তো অনেকে পাওয়া শুরু করেছে। এরকম অনেকে আছে যে কোনো কারণ না, জাস্ট হাসিনা অবৈধ নির্দেশ মানতে রাজি না, অথবা তার 14 গোষ্ঠীর মধ্যে জামাত আছে, তার চাকরি শেষ। সেনাবাহিনীতে এরকম প্রচুর ঘটনা ঘটেছে, প্রমোশন আটকে রেখেছে। আমি অনেক ঘটনা জানি, শুধু সেনাবাহিনী না, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সব বাহিনীতে। ডিফেন্স বলতে যা বুঝে 3 বাহিনীতে এই ঘটনা ঘটত। সৈনিক থেকে শুরু করে ঊর্ধ্বতন অফিসার, কমিশন অফিসার বা প্রমোটেড, এসব আকাম করতে রাজি না হলেই শেখ হাসিনার কাছে তথ্য চলে যেত। তারপরে শেখ হাসিনা হয়তো বা তাদেরকেও কাউকে গুম করতো বা মিথ্যা অভিযোগ সাজিয়ে চাকরিচ্যুত করতো, বঞ্চিত করতো। এবং এগুলো অপারেট করতো রয়ের ট্রেনিং। এই ঘটনাগুলো ঘটতো যে অমুককে গুম করো বা গুম এইভাবে করতে হবে, র এসে ঠেকাতো। ডিজিএফআই একটা ফ্লোর রয়ের জন্য বরাদ্দ ছিল তৌচুকাতের, যে র এখানে কাজ করবে। এখন হয়তো বা সেটা নেই। এখন একটা সহজ একটা অ্যানালজি আমরা এখান থেকে দেওয়ার চেষ্টা করব। এই যে খবরটা, গুম কমিশনের প্রতিবেদনের যে খবরটা, গুমে রাজি না হওয়া কর্মকর্তাদের তথ্য যেত শেখ হাসিনার কাছে। এর মানে যারা গুমে রাজি না তাদেরকে তো আর শেখ হাসিনা প্রমোশন দিবে না, সহজে বোঝা যায়। তাদেরকে চাকরিচ্যুত করবেন বা একদম ধঞ্চে বানিয়ে রাখবেন। তাহলে আমাদের বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এত বড় অফিসার হয়েছেন, সেনাপ্রধান হয়েছেন, হাসিনা তাকে সেনাপ্রধান বানিয়েছে। কিভাবে বানিয়েছে? তিনি কি গুমে রাজি ছিলেন নাকি? গুমে রাজি না থাকলে এত বড় অফিসার কি তার হওয়ার কথা? এই প্রশ্নের উত্তর আপনারা দিবেন দর্শক। আপনি কি মনে করেন, এই যে ওয়াকারুজ্জামান যদি দুধের দোয়া হতো, খুব ভালো হতো, তাহলে হাসিনা কোন ক্রাইটেরিয়ায় তাকে সেনাপ্রধান বানিয়েছে? শুধু আত্মীয়? হ্যাঁ, বিপ্লবে ওয়াকারের ভূমিকা আমরা অ্যাপ্রিসিয়েট করি, তিনি আমাদের সহযোদ্ধা। কিন্তু গুম বিষয়ে তার অবস্থান কি ছিল? তিনি কি গুমে রাজি ছিলেন কি রাজি ছিলেন না? আর গুমে রাজি না থাকলে এত বড় পদে তিনি কিভাবে এসেছেন? এই প্রশ্নটা আপনাদের কাছে আমি রেখে দিতে চাই, আপনার জবাব দিবেন দর্শক। গুম খুনে জড়াতে কিছু কর্মকর্তা অস্বীকৃতি জানিয়ে তা লিখিতভাবে জানানোর তথ্য পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এখন যেসব কর্মকর্তা গুম খুনে অস্বীকৃতি জানিয়েছে তাদেরকে এখন খুঁজে বের করে এই সরকারের উচিত পুরস্কৃত করা, তাদের বড় বড় পদে বসানো উচিত। শুধু টাকা পয়সা দিয়ে পুরস্কৃত না, তাদেরকে বয়স থাকলে চাকরিতে বড় অফিসার বানানো উচিত, না থাকলে রাষ্ট্রদূত বা এরকম বিভিন্ন পদে দেওয়া উচিত। কারণ তারাই হচ্ছে প্রকৃত মানবতাবাদী অফিসার। এসব চিঠি সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রী। তো প্রিয় দর্শক, দেশের চলমান রাজনীতির প্রসঙ্গে এরকম আরো চাঞ্চল্যকর তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও জানিয়ে রাখতেছে, যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।